আচ্ছা, এবার আমরা পড়বো হচ্ছে আদি কোষে জিন প্রকার। অর্থাৎ এতক্ষণ আমরা পড়তেছিলাম প্রকৃত কোষে জিনটা কেমন থাকে, কি ধরনের, ওই যে ডিএনএ আরএনএ দিয়ে আমরা বুঝলাম। আদি কোষের ক্ষেত্রে যে জিনটা থাকে সেটা কি ধরনের। তো এর আগে প্রথমে আমাদের মনে রাখতে হবে যে জিন ক্রিয়ার নিয়ন্ত্রণ ব্যাখ্যায় দেখো এখানে বলছে জ্যাকব এবং মোনাক দুইজন 1961 সালে অপেরন মডেল প্রদান করেন। তাহলে এই আদি কোষের জিন প্রকাশের যে মেথড বা যে ডায়াগ্রাম সেটা প্রদান করেন জ্যাকব এবং মোনাক, এবং এই মডেলকে বলা হয় অপেরন মডেল। ঠিক আছে, এই মডেলকে কি বলতেছি, অপেরন মডেল। যেমন আমরা এই ক্ষেত্রে করছিলাম আমরা ফ্লুইড মোজাইক মডেল, অর্থাৎ ফ্লুইড মোজাইকের মধ্যে একটা মডেল প্রদান করেন, ঠিক তেমনি আদি কোষে জীব প্রকাশের জন্য একটা মডেল প্রদান করেন বিজ্ঞানী জ্যাকব এবং মোনাক 1961 সালে। সেই মডেলটা হচ্ছে অপেরন মডেল, এবং আমরা সেই মডেলটাই দেখব। ঠিক আছে, তো এই আদি কোষে জিন প্রকাশের, এখানে বলতেছে আদি কোষে জিন প্রকাশের ইউনিটকে বলা হয় অপেরন। তাহলে অপেরন কি জিনিস, আদি কোষে জিন প্রকাশের ইউনিটকে অপেরন, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। অপেরন কাকে বলে তাহলে, আদি কোষে জিন প্রকাশের ইউনিটকে বলা হয় অপেরন। হ্যাঁ, এবং এই অপেরন 4টা অংশ নিয়ে গঠিত। কয়টা অংশ নিয়ে গঠিত, অপেরন হচ্ছে 4টা অংশ নিয়ে গঠিত। 4টা অংশ নিয়ে গঠিত। 4টা অংশ কি কি দেখো এখানে বলতেছে, একটা হচ্ছে গাঠনিক জিন বা স্ট্রাকচারাল জিন, যেটা হচ্ছে এনজাইম তৈরি করে। ঠিক আছে, প্রোমোটার বা উদ্দীপক জিন, সেটা কি করে, উদ্দীপনা প্রদান করে, অর্থাৎ কি করে, আরএনএ পলিমারেজ এনজাইম সংযুক্ত হয়, অর্থাৎ এখানে এসে আরএনএ পলিমারেজ এনজাইমটা যুক্ত হয়। এই কথাগুলো মনে রাখতে হবে কোনটার কাজ কি। অপারেটর জিন বা চালক জিন, এটা কি করে, চালক জিন গাঠনিক জিনের প্রোটিন উৎপাদনকে নিয়ন্ত্রণ করে। অর্থাৎ এই যে গাঠনিক জিন যেটা ছিল, গাঠনিক জিন কি বলছে, আমরা এনজাইম তৈরি করে, অর্থাৎ এই এনজাইম মানেই তো প্রোটিন, অর্থাৎ গাঠনিক জিন হচ্ছে এনজাইম বা প্রোটিন তৈরিতে সহযোগিতা করে, এবং এই গাঠনিক জিনকে নিয়ন্ত্রণ করে হচ্ছে অপারেটর বা চালক জিন। চালক জিন তার মানে কি করে, চালায় বা চালনা করে, কাকে চালনা করে, গাঠনিক জিনের কাজকে, অর্থাৎ প্রোটিন সংশ্লেষণকে। ঠিক আছে, তারপর আছে রেগুলেটর বা নিয়ন্ত্রক জিন, এটা কি করে, অপারেটর জিনকে নিয়ন্ত্রণ করে, অর্থাৎ এই যে অপারেটর জিন কিভাবে চলবে সেটা আবার অপারেট করে হচ্ছে রেগুলেটর জিন। আমরা রেগুলেটর দিয়ে কি করি, একটা ভালো জিনিস বলতো, ফ্যানে দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে সুইচ আর একটা হচ্ছে রেগুলেটর। হ্যাঁ, তো সুইচ দিয়ে আমরা প্রথমে কানেকশন দিই, অর্থাৎ যে আমরা বলে দিই যে কাজ করো, কিন্তু ইচ্ছা মতো চালাই নিয়ন্ত্রণ করি কি দিয়ে, রেগুলেটর দিয়ে। এটা কিন্তু মনে রাখতে হবে। তো বলতেছে যে হচ্ছে সুইচটাকেও কিন্তু আমরা নিয়ন্ত্রণ করি রেগুলেটর দিয়ে, অর্থাৎ কি ফোর্সে বিদ্যুৎ যাবে কি যাবে না, মানে কম ফোর্সে যাবে নাকি বেশি ফোর্সে যাবে, সেটা আমরা রেগুলেটর দিয়ে নিয়ন্ত্রণ করি। ঠিক তেমনি আমাদের মেইন কাজ হচ্ছে গাঠনিক জিন এবং প্রোমোটার জিন, এই দুইটা কাজ হচ্ছে বেসিক কাজ, আর এই দুইটা হচ্ছে তাদের উপর মাতব্বরি ফলা। গাঠনিক জিন কি কাজ করে, এনজাইম সংশ্লেষ করে বা প্রোটিন তৈরি করে। আর প্রোমোটার বা উদ্দীপক জিন কি করে, এটা হচ্ছে আরএনএ পলিমারের সাথে যুক্ত হয়। এতটুকু মনে রাখতে হচ্ছে। আর অপারেটর জিন কি করে, এই গাঠনিক জিনকে নিয়ন্ত্রণ করে, আর অপারেটর জিনকে নিয়ন্ত্রণ করে হচ্ছে রেগুলেটর জিন। তার মানে হচ্ছে গাঠনিক জিন হচ্ছে বেসিক জিনিস, একে তোমার মনে করো একটা অফিস, সেই অফিসের মনে করো যে হচ্ছে বস হচ্ছে তোমার রেগুলেটর জিন। ঠিক আছে, মেইন বস হচ্ছে রেগুলেটর জিন, সেটা হচ্ছে তাদের অ্যাসিস্ট্যান্ট বস, যেটা অপারেটর জিনকে নিয়ন্ত্রণ করে। আর অপারেটর জিন গাঠনিক জিনকে নিয়ন্ত্রণ করে। আর গাঠনিক জিন একই সাথে আবার হচ্ছে তোমার প্রমোটার বা উদ্দীপক জিন একই সাথে হিসেবে তোমার হচ্ছে নিয়ন্ত্রণ ঘটনায় ঘটায়। বুঝতে পারছো, তাহলে এই 4টা জিনিসের কাজ মনে রাখতে হবে। তাহলে অপেরণ কাকে বলে, আদি কোষে জিন প্রকাশের ইউনিটকে অপেরণ বলে। ঠিক আছে, আদি কোষে কিভাবে জিনটা প্রকাশিত হবে বা ইউনিটটা ক্ষুদ্রভাবে আমরা কিভাবে প্রকাশ করব সেটাকে আমরা বলতেছি অপেরণ। এবং এই অপেরণ মডেলটা প্রদান করেন কি বিজ্ঞানী জ্যাকব এবং মোনাক। অপেরণ 4টা জিনিস নিয়ে গঠিত, কি কি, গাঠনিক জিন যেটার কাজ কি এনজাইম সংশ্লেষ করা, প্রমোটার বা উদ্দীপক জিন যেখানে হচ্ছে আরএনএ পলিমারেজ এনজাইমটা সংযুক্ত হয়, অপারেটর বা চালক জিন সেটা কি করে, ওই যে গাঠনিক জিনের প্রোটিন সংশ্লেষণকে নিয়ন্ত্রণ করে, রেগুলেটর জিন বা নিয়ন্ত্রণ জিন সেটা হচ্ছে অপারেটর বা চালক জিনকে নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, জি ভাইয়া। দেখো এখানে এদের স্ট্রাকচারটা দেখাইছে, দেখো অপেরনের মডেল স্ট্রাকচার দেখাইছে, আমরা যেমন ডিএনএ আরএনএ স্ট্রাকচার দেখাইছি ওরকম। তো দেখো এখানে বলতেছে যে তোমার হচ্ছে প্রোটিন সংশ্লেষণের জন্য কিছু জায়গা আছে, এই পুরাটাকে বলতেছে আমরা সেই প্রোটিন সংশ্লেষণের জায়গা বা জিন। এগুলো হচ্ছে এক একটা জিন, এই যে এরকম একটা, এই একটা, ঠিক আছে, এই একটা, এই একটা, এইগুলো সব হচ্ছে এক একটা জিন কিন্তু, হ্যাঁ, এক একটা জিন এভাবে দেখানো হয়েছে। তো এখানে বলতেছে নিয়ন্ত্রক জিনটা আছে, প্রথমে যে জিনটা আছে এটাকে বলতেছে আমরা নিয়ন্ত্রক জিন, সেটা হচ্ছে সবাইকে নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, চালক জিন কি করে, কাকে নিয়ন্ত্রণ করে, গাঠনিক জিনকে নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, গাঠনিক জিন হচ্ছে এইগুলো, এইগুলো হচ্ছে গাঠনিক জিন। এই গাঠনিক জিনগুলোকে নিয়ন্ত্রণ করে এই চালক জিনটা, এবং এই চালক জিনকে নিয়ন্ত্রণ করে হচ্ছে নিয়ন্ত্রক জিন বা রেগুলেটর। ঠিক আছে, এটা
এবং আমরা হচ্ছে উদ্দীপক জিন বা যেটা হচ্ছে তোমার সেটা হচ্ছে আরএনএ পলিমারকে এখানে এসে বসতে সহযোগিতা করে। এই হচ্ছে অপারেটরের মডেলের স্ট্রাকচার, ঠিক আছে? জিনগুলো এভাবে থাকবে। তোমার যদি প্রশ্নে আসে তাহলে চিত্র আঁকাবা, এরকম করে আঁকাবা, এরকম করে তোমরা হচ্ছে আঁকাই দিবা, ধরে নাও এই তো এরকম একটা দিবা, দিয়ে এখানে অনেকগুলো জিন দিয়ে দিবা, এই একটা জিন, এই একটা জিন, এই একটা জিন, অনেকগুলো জিন মনে করো এভাবে দিয়ে দিবা। দেওয়ার পরে তোমরা এখানে কি করবো, এখানে একটা জিন ফাঁকা রেখে এখান থেকে একটা তোমার হচ্ছে নিয়ে তোমার হচ্ছে উদ্দীপক জিন দিয়ে দিবা, দিয়ে এখানে বলে দেবা আরএনএ পলিমারেজ। এখানে হচ্ছে আরএনএ পলিমারেজ, এই এটা হচ্ছে সেই উদ্দীপক জিন হচ্ছে এটা। আর এটা প্রথমে আছে আমাদের সেই নিয়ন্ত্রক জিন, আর এই পাশে আছে হচ্ছে আমাদের সেই চালক জিন, আর এই পাশে হচ্ছে গাঠনিক জিন বা প্রোটিন সংশ্লেষণের জন্য জিন। এখানে প্রোটিন মানে বেসিক্যালি কাজ কি, আমাদের প্রোটিন তৈরি করা এটা উদ্দেশ্য, তাই না? আমাদের দেহ চলতে গেলে কি প্রোটিন তৈরি করতে হবে না? তো এটা আদি কোষে কিভাবে ঘটনাগুলো ঘটে সেটা এখানে বলছে। ওকে, তো এটা গেল। বলতেছে যে এরপর দেখো প্রতিটি আদিবাসী জীবে একাধিক অপেরণ থাকে, তার মানে একটা আদিবাসী জীবে অনেকগুলো অপেরণ থাকতে পারে, যেমন কি ল্যাকটোজ অপেরণ থাকতে পারে, ট্রিপ্টোফ্যান অপেরণ থাকতে পারে, ঠিক আছে? তো এখন দেখো এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই যে জায়গাটা এখন আমরা দেখাচ্ছি এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে ল্যাকটোজ অপেরণ কি জিনিস বা তোমার হচ্ছে ট্রিপ্টোফ্যান অপেরণ কি জিনিস, এই জায়গাটা থেকে কিন্তু বোঝার আছে। দেখো বলতেছি আমরা ল্যাকটোজ অপেরণ ক্রিয়াশীল হয় ল্যাকটোজের উপস্থিতি, অর্থাৎ ল্যাকটোজ। ল্যাকটোজ, ল্যাকটোজ কি বলতো? জানো ল্যাকটোজ কি? দুধ খাও কেউ বাড়িতে? ল্যাকটিক হ্যাঁ, দুধে যে শর্করা থাকে তাকে বলে ল্যাকটোজ, ঠিক আছে? তো এখানে মজার ব্যাপার দেখো, এখানে কিন্তু একটা ট্রিকের ব্যবস্থা আছে। দেখো দুইটা অপেরণ, ল্যাকটোজ অপেরণ এবং ট্রিপ্টোফ্যান অপেরণ। তো কথা হচ্ছে ল্যাকটোজ অপেরণটা ক্রিয়াশীল হয় ল্যাকটোজের উপস্থিতিতে, যদি ল্যাকটোজ আসে তাহলে সেটা শুরু হয়, ল্যাকটোজ অপেরণটা তার কাজ শুরু করে। কিন্তু ট্রিপ্টোফ্যান অপেরণ কর্মশীল হয় ট্রিপ্টোফ্যান না থাকলে। খেয়াল করো কিন্তু ট্রিপ্টোফ্যান না থাকলে, হ্যাঁ ট্রিপ্টোফ্যান না থাকলে ট্রিপ্টোফ্যান, এটা হচ্ছে মুখস্থ কথা এমসিকিউ এর জন্য, এরপরে ব্যাখ্যা আমিও জানি না, ঠিক আছে? যে অপেরণ মডেল কিভাবে কাজ করে নাকি আমার কখনো জানার ইচ্ছা হয়নি, এই জন্য জানিনি। তো যাই হোক এখান থেকে মনে রাখবা যে ল্যাকটোজ অপেরণটা হচ্ছে কর্মশীল হয় ল্যাকটোজের উপস্থিতিতে, ট্রিপ্টোফ্যান অপেরণটা কর্মশীল হয় ট্রিপ্টোফ্যান না থাকলে, ঠিক আছে? এবার বলতেছে দেখো আর তেমন কিছু নাই, লিডিং দিবা রেগুলেটর জিন অনেক সময় রিপ্লেসার প্রোটিন তৈরি করে। রিপ্লেসার প্রোটিন কি কাজ করে? ট্রান্সক্রিপশনে বাধা প্রদান করে, তখন অপেরণ কর্মশীল থাকে না। তখন অপেরণ কর্মশীল থাকে না, তখন কি করে? রেগুলেটর জিন রিপ্লেসার প্রোটিন তৈরি করে। তাহলে ট্রান্সক্রিপশনে বাধা দেয় কে? রিপ্লেসার প্রোটিন, মনে রাখবা, ঠিক আছে? তৈরি করে কে? রেগুলেটর। কার? অপেরণের। এবং এই সময়ে প্রদান করে, তখন যখন এটা তৈরি করে দেয় ট্রান্সক্রিপশনে বাধা পেয়ে যায়, তখন সেটা কি হয়? অপেরণটা আর কর্মশীল থাকে না। বুঝতে পারছো? তারপর এখান থেকে রিডিং দিবা, এই যে প্রকৃত কোষে জিন প্রকাশ কি আমরা আগে থেকে জানি, যে ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন, ট্রান্সক্রিপশন প্রসেসিং, ফিডব্যাক, ইনভাইভেশন ইত্যাদি নানান কিছু রিডিং দিবা, তেমন কিছু নাই। এবার আছে যে জেনেটিক কোড, আমরা সেই কোড কিন্তু আগের দিন বুঝাই দিয়েছিলাম। তো তারপর আমরা এখানে একটু বলবো যে গোপন সংকেতের মাধ্যমে, হ্যাঁ বলো। না ভাই বলছি আগের দিন বলছিলেন। হ্যাঁ হ্যাঁ, বলতেছি যে এক ধরনের কোড তথা গোপন সংকেত যার মাধ্যমে বৈশিষ্ট্যের এই স্থানান্তর ঘটে থাকে, অর্থাৎ যে ডিএনএ থেকে আরএনএ মধ্যে যায় বা বাবা মার থেকে বৈশিষ্ট্যগুলো আমাদের মধ্যে আসতেছে, তাহলে নিশ্চয়ই কোনো কোড তো থাকবে, তাই না? কোনো কোড বা সংকেত না থাকলে তো এটা আসতে পারবে না, সেই গোপন সংকেতটাকেই আমরা বলতেছি কোড। তো জীবের বৈশিষ্ট্য স্থানকারী এই কোডকে বলা হয় জেনেটিক কোড, কারণ এখানে জেনেটিক বা জেনেটিক বৈশিষ্ট্যগুলো এখানে থাকে, ঠিক আছে? জেনেটিক বৈশিষ্ট্যগুলো এখানে থাকে। ওকে, তো ডিএনএ তে এই কোড অবস্থিত, আর 3টি করে নিউক্লিওটাইডের একটি বিশেষ বিন্যাস বা ট্রাইনিউক্লিওটাইড অনুক্রমকে কোডন বলে। তো এই যে 3টা করে যে নিউক্লিওটাইড, এক একটা 3টা, মনে করো 3টা নিউক্লিওটাইড। নিউক্লিওটাইড আমরা বলছিলাম কি বলতো? এই যে তোমার হচ্ছে পেন্টোজ সুগার, ঠিক আছে? পেন্টোজ সুগারের সাথে 1 নম্বর কার্বনে নাইট্রোজেন ঘটিত ক্ষারক মনে করে অ্যাডেনিন আছে, এবং এই পাশে মনে করো 5 নম্বর কার্বনে ছিল হচ্ছে তোমার ফসফেট গ্রুপ, ঠিক আছে? এই যখন থাকে তখন তাকে আমরা নিউক্লিওটাইড। এরকম 3টা নিউক্লিওটাইড যখন একসাথে থাকবে তখন তাকে আমরা বলবো, এখানে এক একটা নিউক্লিওটাইডকে আমরা বলতেছি এক একটা কোড, কারণ এক একটা সংকেত বহন করতেছে, কারণ এখান থেকে অ্যাডেনিন নিয়ে যাচ্ছে, হ্যাঁ? তো এরকম 3টা যখন একসাথে থাকবে তখন তাকে আমরা বলবো কোডন। কি বলবো? কোডন। এরকম 1 2 3টা, তো 3টা নিউক্লিওটাইড একসাথে থাকতে তাকে আমরা বলবো কোডন। ওকে, অর্থাৎ ট্রাইনিউক্লিওটাইড 3টা থাকলে আগে তাকে বলবো ট্রাইনিউক্লিওটাইড। তো বলতেছে
যে ডিএনএ এর মধ্যে এই কোডটা থাকে, আর এই 3টি করে নিউক্লিওটাইডের একটি বিশেষ বিন্যাস বা ট্রাইনিউক্লিওটাইডের অনুক্রমকে আমরা কোডন বলে থাকি। বোঝা গেল? জি ভাইয়া। তাহলে এটাকে আমরা বলতেছি কোডন। তাহলে কোডন বুঝতে পারলাম। কোড মানে হচ্ছে একটা, যেটা হচ্ছে একটা স্পেশাল বৈশিষ্ট্য বহন করে। এবং এই ধরনের কোড যখন 3টা বা 3টা নিউক্লিওটাইড অর ট্রাইনিউক্লিওটাইড একসাথে একটা সিকোয়েন্সে থাকে, তখন তাকে আমরা বলি কোডন। ওকে, তো এই দেখো এই কোডনটা পড়লে আমাদের হয়ে যায়। আর 10 মিনিট লাগবে। শান্তি লাগতেছে, এর মতো এত ব্যাকআপ পর্দায় আর নাই, তো অনেক সময় লাগে। তো দেখো এখানে বলতেছে যে হচ্ছে এখানে অনেক কথাবার্তা বলছে, পড়বা রিডিং দিবা যে হচ্ছে বিজ্ঞানী কি সারাভাই ও তার সহকর্মীগণ এবং ইয়ং কেলাই ও তার সহকর্মীগণ প্রাথমিক অনেক কিছু ইয়াতে করেন। এখানে বলতেছে যেখানে নাইট্রোজেন 4 ধরনের নাইট্রোজেন বেস থাকে, অ্যাডিনিন গুয়ানিন ব্লা ব্লা ব্লা, জানো সব অনেক কথাবার্তা বলেছে, এক একটাকে নির্দেশ করে। তো শেষ বেশে আমরা দেখবো যে একাধিক কোড যখন একটা অ্যামাইনো অ্যাসিডকে কোড করতে পারে তখন তাকে জেনেটিক কোডের অধোগামিতা বলে। অর্থাৎ আমরা বলতেছি এক একটা কোড এক একটা অ্যামাইনো অ্যাসিডকে কোড করতে পারে বা তোমার হচ্ছে প্রকাশ করতে পারে। তো বলতেছি আবার এমনও আছে যে একটা অ্যামাইনো অ্যাসিডকে অনেকগুলো কোড হচ্ছে তোমার নিয়ে আসতে পারে। তো এই যে অনেকগুলো কোড যখন একটা অ্যামাইনো অ্যাসিডকে নিয়ে আসে, তখন ওই কোডের ঘটনার কাজটাকে বা ওই কোডের পাওয়ারটাকে তখন আমরা বলি জেনেটিক কোডের অধোগামিতা, ওইটাকে বলি। ঠিক আছে, যে সবাই একজনের পিছনে দৌড়াচ্ছে, এই কারণে এটাকে অধোগামী মানে অধপতন হয়েছে। ঠিক আছে, এরকম টাইপের কেন বলা হচ্ছে জেনেটিক কোডের অধোগামিতা। তো কাজে দেখা যায় জেনেটিক কোড হলো নিউক্লিওটাইডের অনুক্রম। তাহলে এটা কি নিউক্লিওটাইডের অনুক্রম এবং অ্যামাইনো অ্যাসিডের অনুক্রমের সাথে যোগাযোগ করতে। অর্থাৎ অ্যামাইনো অ্যাসিড জেনেটিক কোড হচ্ছে নিউক্লিওটাইডের ইয়া থাকে, সিকোয়েন্স থাকে, এবং এটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিডকে ইন্ডিকেট করে। এই কারণে এটাকে আমরা বলতেছি অ্যামাইনো অ্যাসিড এবং তোমার হচ্ছে এই যে নিউক্লিওটাইডের মধ্যে একটা কমিউনিকেশন তৈরি করে বা যোগাযোগ করে। এটা তো এখানে রিডিং ডিভাইস এখানে বলছে। তো সর্বশেষে আমরা বলতেছি যে বি ধরনের অ্যামাইনো অ্যাসিডের জন্য আমরা হচ্ছে 64 ধরনের ট্রিপলেট কোড আবিষ্কার করা হয়েছিল, কিন্তু সেখান থেকে দেখা গেল যে কি সুনির্দিষ্ট এক একটা কোড হচ্ছে এক একটা অ্যামাইনো অ্যাসিডকে নির্দেশ করে। কিন্তু দেখা গিয়েছিল যে ওখানে 3টা কোড, এই যে 64টা টোটাল তৈরি হয়েছিল, এই 64টা কোডের মধ্যে 3টা আছে, যে ইউএএ, ইউএজি এবং ইউজিএ। এই তিনটাকে সমাপ্তি কোড বলে, কারণ এরা কোনো অ্যামাইনো অ্যাসিডকে নির্দেশনা প্রদান করে না বা কোড করে না, কারণ এদেরকে আমরা ননসেন্স কোড বা সমাপ্তি কোড বলি। এবং এই 3টা বাদ দিলে বাকি যে 61টি থাকে সেটা হচ্ছে তোমার হচ্ছে 20টা অ্যামাইনো অ্যাসিডকে ইন্ডিকেট করে। এটা মনে রাখতে হবে। তাহলে এই যে সমাপ্তিকরণ বা বন্ধের নির্দেশ প্রদান করে ননসেন্স কোড, এই যে 3টা মনে রাখতে হবে, কিন্তু আসবে ইউএএ, ইউএজি, ইউজিএ, মনে থাকবে না? এবং বাকি যে 61টা কোড আছে এর মধ্যে যেখানে শুধু ইউজি থাকবে সেখান থেকে শুধু কোডটা তৈরি হবে বা শুরু হবে। এর জন্য এটাকে আমরা বলি স্টার্টিং কোড। আগে বলছিলাম যে কোডের ভাষা সবসময় একমুখী, অর্থাৎ নিউক্লিক অ্যাসিড থেকে সবসময় প্রোটিন তৈরি হবে। অর্থাৎ কোড তো আমরা বলছি নিউক্লিক অ্যাসিড থাকে এখানে, এবং এই কোড থেকে সবসময় প্রোটিন তৈরি একমুখী। ঠিক আছে, পদ্ধতি আবার রিভার্স হতে পারবে। তুমি একবার প্রোটিন তৈরি করে ফেলছো, সেই প্রোটিনটাকে গালায় তুমি আবার কোডে নিয়ে আসলে এনে তুমি আবার আরএনএ প্রোটিন বানাচ্ছো বা আবার আরএনএ বানাচ্ছো, ডিএনএ বানাচ্ছো, এরকম হবে না। ঠিক আছে, কোডের ভাষা সবসময় একমুখী, রিভার্স। কিন্তু কোডে যাওয়ার আগ পর্যন্ত তুমি সবকিছু করতে পারবে এটা। তো বলতেছে যে হচ্ছে একটা অ্যামাইনো অ্যাসিডের অনেকগুলো কোড থাকতে পারে, সুনির্দিষ্ট কোড থাকতে পারে। যেমন এখানে আমরা বলতেছি যে একটি সুনির্দিষ্ট কোড থাকলেও অনেক অ্যামাইনো অ্যাসিড আছে, যেমন 2, 3, 4টা 6টা পর্যন্ত কোড নিয়ে যায়। যেমন লাইসিনের জন্য আছে 2টা, ভ্যালিনের জন্য 4টা। মনে রাখলে সমস্যা নেই। তবে এখানে মনে রাখবা যে তোমার জেনেটিক কোডের পাঠোদ্ধারের জন্য নিরেনবার্গ এবং হরগোবিন্দ ফেরার নোবেল পুরস্কার সংযুক্ত। এটা আগেও পড়ছিলাম না, যে কৃত্রিম উপায়ে জিন আবিষ্কার করেন হরগোবিন্দ ফেরানা। তো এই জিন আবিষ্কার, জিন মানেই তো হচ্ছে কোড। জিনের মধ্যে যে বৈশিষ্ট্যগুলো থাকে এই বৈশিষ্ট্যগুলো প্রকাশিত হয় কোডের মাধ্যমে বা অ্যামাইনো অ্যাসিডের মাধ্যমে। তো সেইটাকেই আমরা বলতেছি উনি কৃত্রিম ভাবে আবিষ্কার করেন এবং নোবেল পুরস্কারটা পেয়ে যান। এবং ওনার সাথে ছিলেন বিজ্ঞানী নিরেনবার্গ। ওকে, তাহলে জিনিসগুলো মনে রাখতে হবে। এরপরে সেই চার্টটা আছে, পুরো চার্টটা অর্থাৎ তোমাদের শেফটে কিভাবে বের করছে দেখো, যে এখানে তোমার হচ্ছে কোডনের প্রত্যেকটা কোডনের ক্ষেত্রে কিছু কথা আছে। দেখো কোডন তো হয় 3টা করে, তাই না? কিন্তু আমাদের দেখো আমরা জানি নাইট্রোজেন যৌগ ক্ষারক হয় কয় ধরনের? 4 ধরনের। সেই 4 ধরনের নাইট্রোজেন যৌগ ক্ষারককে আমরা এইভাবে বসাই আমরা সিকোয়েন্স গুলো বোঝার চেষ্টা করছি। দেখো কিভাবে বসাইছি।
দেখো শুরুতে আমরা এই অক্ষ বরাবর এগুলোকে বসাইছি, মানে ইউরাসিল, সাইটোসিন, অ্যাডিনিন, গুয়ানিন, ঠিক আছে। প্রথমে আমরা কি করছি, এই অক্ষ বরাবর বসাইছি, তারপর আবার ঠিক ইউরাসিল থেকে এই অক্ষ বরাবর বসাইছি, তারপর আবার হচ্ছে প্রত্যেকটা ঘরে এটা কি বলে ইউসিএজি, তারপর হচ্ছে ইউসিএজি, 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 প্রত্যেকটা ঘরে বসাইছি। বসানোর পরে আমরা কি করতেছি, কিভাবে আমরা বের করতেছি দেখো, এটা খেয়াল করো প্রত্যেকটা কোড কিভাবে আসছে দেখো সিকোয়েন্সটা। প্রথমে আমরা এখান থেকে এভাবে যাচ্ছি, প্রথমে ধরে নাও যে ইউ ইউ, তারপরে এই যে প্রথমের ইউ, ঠিক আছে। আচ্ছা আমি আরো একটু ভালোভাবে দেখাই, একটু জুম করে দেখাই। এবার খেয়াল করো, এ পাশে একটা সারি আছে, এ পাশে একটা সারি আছে, প্রত্যেকটা ঘরে একটা করে সারি আছে। তো এক্ষেত্রে যদি খেয়াল করো যে এখানে আসছে প্রথমে আছে ইউরাসিল, তারপর আছে ইউরাসিল, তারপরে এটার প্রথমটা ইউরাসিল, তাই এটা হচ্ছে ইউ ইউ ইউ, ঠিক আছে। তারপর দেখো প্রথমটা হচ্ছে ইউরাসিল, এই যে প্রথমটা হচ্ছে ইউরাসিল দ্বিতীয়টার ক্ষেত্রে, তারপর এখান থেকে দ্বিতীয়টা কোনটা, সাইটোসিন, তারপরে এখান থেকে দ্বিতীয়টা কোনটা, সিসি। তারপর তোমার হচ্ছে ও এখানে আবার কথাবার্তা আছে। তুমি দেখো আমরা এই ঘরের জন্য করতেছি কিনা, এই ঘরের জন্য যদি করি তাহলে আমাদের এই ঘরটা নিয়ে থাকবে, অর্থাৎ এখানে প্রথমটা হবে ইউ, এখানে প্রথমটা ইউ, তারপর এখানে প্রথমটা ইউ, তাই হচ্ছে ইউ 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 এটা, ঠিক আছে। তারপরে আমরা যদি বলি যে এটা বাদ, এবার আমরা এই ইউ নিলাম, এই ইউ নিলাম, এবং এখান থেকে ইউ এর পরে সিটা নিব, তাহলে এখানে হবে হচ্ছে ইউ ইউ সি, এরপরে ইউ ইউ এ, ঠিক আছে, তারপরে ইউ ইউ জি, এরকম করে হলো চারটা। ঠিক এরপরে আমাদের এই ঘর শেষ, তাহলে এটা নিয়ে আমাদের আর চিন্তা নাই। এবার এই ইউটাকে আমরা এই সির সাথে নিব, ইউ সি, এবং এখান থেকে নেব ইউ, তাহলে হবে ইউ সি ইউ, তারপরে ইউ সি, তারপরে সি, ইউ সি সি, তারপরে ইউ সি এ, ইউ জি, ইউ সি জি, এই ধরনের। এইভাবে ইন টোটাল ই করে আমরা দেখছি টোটাল কয়টা কোডন আসছে আমাদের, 64টা, তাই তো। তো বলতেছে এখানে এই কোডনের বৈশিষ্ট্যগুলো মনে রাখতে হবে, খুব সুন্দর করে গুরুত্ব সহকারে। একটা হচ্ছে কি, একাধিক কোড একটা অ্যামিনো অ্যাসিডকে নির্দেশ করতে পারে, যেমন লিউসিন অনেকগুলো করছে। আবার বলতেছে কিন্তু একটি কোডন কখনো একাধিক অ্যামিনো অ্যাসিডকে করবে না। আমরা বলতে পারি যে অ্যামিনো অ্যাসিড ধরে নাও যে হচ্ছে লিউসিন, আমরা বলতেছি যে হচ্ছে লিউসিন, এই লিউসিনটাকে অনেকগুলো কোডন হচ্ছে লিউসিনকে বলছে, যেমন ইউ ইউ এ ও লিউসিনকে নির্দেশ করে, ইউ ইউ জিও তোমার হচ্ছে লিউসিনকে নির্দেশ করে, আবার এখানে যেগুলো আছে এই যে এই চারটাও কিন্তু লিউসিনকে তোমার ইন্ডিকেট করে। বাট এবার যদি আমরা কল্পনা করি যে ইউ যে কোনো একটা কোডনের কথা বলি, ধরো সি ইউ ইউ, এ শুধুমাত্র লিউসিনকে করবে, কিন্তু কখনো প্রোলিনকে করবে না। বুঝতে পারছো? একবার একটু বলেন। আচ্ছা বলি শোনো, যে মনে করো আমাদের হচ্ছে টোটাল যে অ্যামাইনো অ্যাসিড গুলো আছে, অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড আছে, বলছি 20টা অ্যামাইনো অ্যাসিড আছে ধরো, হ্যাঁ। তো একটা অ্যামাইনো অ্যাসিড মনে করো 20টার মধ্যে একটা অ্যামাইনো অ্যাসিড আছে লিউসিন, তার নাম হচ্ছে লিউসিন, এরকম আরো 19টা আছে। তো ধরো লিউসিন, তো এখানে আমাদের কোড আছে হচ্ছে 64টা, 64টা থেকে 3টা নন সেন্স কোডন বাদ দিলে থাকে 61টা আমাদের অ্যাক্টিভ কোডন। এখন এই 61টা কোডনের মধ্যে অনেকগুলো কোডন, যেমন একসাথে এই এতগুলো কোডন শুধুমাত্র লিউসিনকে প্রকাশ করতে পারে, অর্থাৎ একের অধিক কোডন, অর্থাৎ সি এরকম একাধিক কোডন লিউসিনকে ইন্ডিকেট করতে পারে, কিন্তু একটা কোডন শুধুমাত্র একটা অ্যামাইনো অ্যাসিডকেই করতে পারে। যেমন বলতেছি আমরা একটা অ্যামাইনো অ্যাসিডকে অনেকগুলো কোডন করতে পারে, কিন্তু একটা কোডন শুধুমাত্র একটা অ্যামাইনো অ্যাসিডকে করতে পারবে, অর্থাৎ এক্ষেত্রে যে সিইউ লিউসিনকে করছে সেই সিইউ কিন্তু আবার ফিনাইলঅ্যালানিনকে বা টাইরোসিনকে বা অন্য হিস্টিডিনকে অন্য কাউকে করতে পারবে না, সিইউ শুধুমাত্র লিউসিনকেই করবে। বা ধরো যে তোমার হচ্ছে এসইউ শুধুমাত্র থ্রিওনিনকেই করবে। বুঝছো? বুঝলি না? না ভাইয়া। আচ্ছা শোনো, আরো একটু সহজ ভাইয়া এই যে বলছেন যে সি ইউ ইউ শুধু লিউসিনকে করে, বাট হ্যাঁ এখানে ইউ ইউ এ এটাও তো লিউসিনকে করতেছে না। হ্যাঁ, আমি তো এটাই বলতেছি, মানে আমি তো এটাই বোঝাতে চাচ্ছি যে একটা অ্যামাইনো অ্যাসিড তৈরি করতে গেলে অনেকগুলো কোড সেখানে আসতে পারে, কিন্তু কোডের ক্ষেত্রে যে অনেকগুলো কোড আছে এগুলো যে কোনো একটাকে যদি কল্পনা করো, সেই একটা শুধুমাত্র একটা স্পেসিফিক অ্যামাইনো অ্যাসিডকে দেবে, যেমন সিইউ সিইউসি সিইউএ সিইউজি সবাই আলাদা আলাদা ভাবে লিউসিনকে দিচ্ছে, কিন্তু তুমি অন্য কোথাও দেখবে না যে এই সিইউ এখানে লিউসিনকে দিচ্ছে, আবার এখানে যে ফিনাইলঅ্যালানিনকে দিচ্ছে, এরকম কোথাও পাওয়া না যে সিইউ শুধুমাত্র লিউসিনকেই দেবে এরকম। কিন্তু লিউসিনের ক্ষেত্রে সিইউ ছাড়াও আরো অনেকেই দিতে পারে। ও আচ্ছা ভাই, এবার বুঝছি, মানে হচ্ছে এই আচ্ছা যে আমি একটু ক্লিয়ার সি করে দিই, ইউ ঠিক আছে, ইউ এইগুলা। আমি একটু ক্লিয়ার করে হ্যাঁ দিই, বুঝতে মনে করো পারছি
এইগুলো একাধিকবার করবে না, বাট হচ্ছে এই যে লিউসিন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইগুলা ধরে মানে দেখো আমি একাধিকবার আমি করতে সহজ পারবে আর একটা কি। উদাহরণ দিই, মজার সাথে বুঝতে পারবা, কেউ আবার খারাপ ভাবে নিও না। সেটা হচ্ছে মনে করো যে একটা মেয়ে, তার নাম মনে করো রহিমা, বা রহিমা না অন্য যে কোনো একটা নাম, ঠিক আছে। সে এই মেয়েটা মনে করো, মেয়েটাকে আমরা ধরে নিচ্ছি এখানে কোডন, ঠিক আছে, একটা কোডন। তো বলতেছি যে হচ্ছে তোমার না, মেয়েটাকে ধরে নেওয়া হচ্ছে একটা অ্যামাইনো অ্যাসিড। তো রহিমার মনে করো একটা বয়ফ্রেন্ড আছে, ঠিক আছে। তো ঈদের সময় রহিমাকে সবাই মিলে ঈদ সালামি দিচ্ছে, কিন্তু রহিমা ঈদ সালামি দিবে শুধুমাত্র তার বয়ফ্রেন্ডকে, অন্য কাউকে দিবে না। বুঝতে পারছো বিষয়টা? হ্যাঁ জি ভাই, এবার ক্লিয়ার হয়েছে, মানে বুঝতে পারছি। মানে আমি যদি এবার যদি এটার সাথে মিলাই দিই, ধরে নাও রহিমা হচ্ছে একটা অ্যামাইনো অ্যাসিড, এর এই লিউসিন, এটা হচ্ছে রহিমা, ঠিক আছে। রহিমা একটা অ্যামাইনো অ্যাসিড। তো রহিমাকে তার নানা দিছে, তার চাচা দিছে, তার বাবা দিছে, সবাই দিছে, ঠিক আছে। কিন্তু সে শুধুমাত্র এই বা তার আবার মনে করো তার বয়ফ্রেন্ডও দিছে, এখানে মনে করো তার বয়ফ্রেন্ডও তাকে ইচ্ছা দিছে, কিন্তু সে তার সাথে কমিউনিকেশন করবে তার শুধুমাত্র বয়ফ্রেন্ডের সাথে, অর্থাৎ তার বয়ফ্রেন্ড শুধুমাত্র তাকেই দিবে, অন্য কাউকে দিবে না, এরকম। তার মানে আমি একেবারে ওইসব কাহিনী টাহিনী বাদ, সহজ কথা হচ্ছে যে একটা অ্যামাইনো অ্যাসিড, যেহেতু আরো সহজ ভাবে আমরা বলি, আমাদের কোডন আছে হচ্ছে 61টা, ঠিক আছে। অ্যামাইনো অ্যাসিড আছে 20টা, তার মানে হচ্ছে অ্যামাইনো অ্যাসিডের সঙ্গে কোড, তার মানে অনেকগুলো কোডন মিলে একটা নির্দিষ্ট অ্যামাইনো অ্যাসিড তৈরি করতে পারে, ঠিক আছে। এটা হলো কথা। কিন্তু এক একটা অ্যামাইনো অ্যাসিড তৈরি করার জন্য এক একটা কোডন থাকে, অর্থাৎ যে কোডনটা যে অ্যামাইনো অ্যাসিড তৈরি করবে সেই কোডন অন্য কোনো অ্যামাইনো অ্যাসিড তৈরি করতে পারবে। জি ভাই, বুঝতে পারছি আর কি। ওকে, এই এই যে সবাই বুঝতে পারছো? সিইউসি, হ্যাঁ। জি ভাইয়া। ওকে, তো এই কথাটা এখানে বলছে। তারপর আমরা বলতেছি কোডন তৈরিতে নিউক্লিওটাইড কখনো ওভারল্যাপ করে না, অর্থাৎ একটা নিউক্লিওটাইড একটা নিউক্লিওটাইডের উপর ওঠে না, এবং ক্রমসজ্জা অনুসরণ করে এবং সিকোয়েন্সটা অনুসরণ করে। যেমন দেখো এখানে একটা ডিএনএ স্ট্রাকচার দিয়ে দেখাইছে, যে দেখো এখানে অনেকগুলো স্ট্রাকচার আছে, এই যে এ ইউ জি, অনেকগুলো আছে। তো এগুলো তিনটা তিনটা করে ভাগ করা হয়েছে, দেখো তিনটা। এই যে এ ইউ জি, এটা হচ্ছে কোডন নাম্বার 1, এ সি বি, কোডন 2, এরকম অনেকগুলো কোডন এখানে আছে, টোটাল 7টা কোডন দেখানো হচ্ছে। হুম, সেটা তারপর হচ্ছে কোডন সমূহ সার্বজনীন, অনেক কথা আছে। লাস্ট যে কথাটা তোমরা মনে রাখবা, যে জেনেটিক কোড সর্বদা 3 অক্ষর বিশিষ্ট বা ট্রিপলেট হয়, 3 অক্ষর, 3টা নাইট্রোজেন বেস বা 3টা নিউক্লিওটাইড সেখানে থাকবেই। এবং কোডন শুরু হয় এইউজি দিয়ে, চেইন শুরু হয়, এবং কোডন শেষ হয় ইউএ, ইউএজি, জিএ, যে কোনো একটা দিয়ে, ঠিক আছে। তাহলে এগুলো কিন্তু মনে রাখতেই হবে। ওকে, তাহলে আমরা অধ্যায় প্রায় শেষ করে ফেলেছি। তো এখানে কিছু কথা আছে যে সামান্য ব্যতিক্রম বলে কিছু কথা আছে, যে এই কথাটা একটু ভালোভাবে দাগায় নাও। গোবরে পদ্ম ফুলের মতো একটা অবস্থা, এই 3-4টা লাইন। এটা কি, যে মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্ট এই দুইটা জায়গায় এবং আদিকোষের কোডনের সাজানো পদ্ধতি কিছুটা পার্থক্য দেখা যায়। অর্থাৎ মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্ট, তোমরা জানো এটা হচ্ছে প্রকৃত কোষীদের থাকে, আদিকোষীদের এসব কিছুই থাকে না, থাকে শুধুমাত্র রাইবোজোম। তো প্রকৃত কোষীদের ক্ষেত্রে কোডনের যে স্ট্রাকচার এবং আদিবাসীদের ক্ষেত্রে কোডনের যে স্ট্রাকচার, সেটা সাজানোর পদ্ধতিতে কিছুটা পার্থক্য আছে। সেই পার্থক্যটা কেমন সেটা আমরা দেখবো। দেখো যে কিছু কিছু প্রতিষ্ঠা বা আদিবাসী আছে যাদের ইউএএ এবং ইউএজি ট্রান্সলেশন বন্ধ করার নির্দেশনা না দিয়ে বরং গ্লুটামিন কোড করে, এটা হচ্ছে কথা। আমরা জানি যে প্রকৃত কোষীতে 3টা কোডন আছে, ইউএএ, ইউএজি এবং ইউজিএ। এই 3টা হচ্ছে স্টপ বা বন্ধের কোডন দেয়, অর্থাৎ এখান থেকে আর কোনো অ্যামাইনো অ্যাসিড ট্রান্সলেশনের সময় তৈরি হবে না, এই 3টা আসলে ওখানেই দোকানপাট বন্ধ, ঠিক আছে। কিন্তু আদিকোষীদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ইউএএ এবং ইউএজি এরা বিট্রাই করছে, এরা হচ্ছে বন্ধ না করে এরা আবার গ্লুটামিন নামে একটা অ্যামাইনো অ্যাসিডকে নিয়ে আসছে, বুঝছো? এটা হচ্ছে বেসিক পার্থক্যটা। কিন্তু ইউজিএ যেটা, এটা কিন্তু আবার বন্ধ করে ওদের ক্ষেত্রে, ঠিক আছে। তো এই উপরের দুইটা অর্থাৎ ইউএএ এবং ইউএজি, এই দুইটা হচ্ছে তোমার কি করতেছে, তোমার বন্ধ না করে গ্লুটামিন করতেছে, গ্লুটামিনকে করতেছে। অর্থাৎ সেক্ষেত্রে আমরা বলতে পারি আদিকোষীদের ক্ষেত্রে বন্ধের কোডন হচ্ছে একটা, এবং সেটা হচ্ছে ইউজিএ। ক্লিয়ার? জি ভাইয়া। তাহলে এই হচ্ছে আমাদের টোটাল বিষয়। এবং হচ্ছে বংশগতি নির্ণয়ে কি করে ডিএনএ ভূমিকা রাখে কিভাবে, তো ডিএনএ বংশগতি কাকে বলে, যে তোমার মাতা পিতার বৈশিষ্ট্যগুলো সন্তানের ক্ষেত্রে হওয়াকে বলে বংশগতি বা জেনেটিক্স বা হেরিডিটি। হ্যাঁ, তো এই এখানে ডিএনএ কিভাবে ভূমিকা রাখে, তাও তো আমরা জানো যে ডিএনএ আমাদের বংশগতি ভিত্তিবস্তু আছে, ক্রোমোজোম ডিএনএ আছে। এটা মুখস্থ রাখতে হবে যে বংশগতির ভিত্তি কোন দুইটা,
ক্রোমোজোম, ডিএনএ এবং আরএনএ, অর্থাৎ এর মাধ্যমে বৈশিষ্ট্যগুলো বা কোডগুলো ট্রান্সমিট হতে পারে, এর বাইরে অন্য কোনো ওয়ে দিয়ে বাহির হতে পারে না। তো বলতেছে যে হচ্ছে ডিএনএ কেন এখানে, তো বলতেছে এখন সর্বজন স্বীকৃত যে ক্রোমোজোমে অবস্থিত জিনই জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে, অর্থাৎ ক্রোমোজোমের মধ্যে আছে জিন, সেই জিনই বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রমাণিত হয়েছে যে ডিএনএ এর অংশ বিশেষই জিন হিসেবে কাজ করে, অর্থাৎ ডিএনএ এর একটা অংশ জিন হিসেবে কাজ করে। তার মানে ডিএনএ, তার মানে ডিএনএ হচ্ছে জিন। ডিএনএ ক্রোমোজোমের একমাত্র স্থায়ী রাসায়নিক পদার্থ, তাই কেবলমাত্র ডিএনএ বংশটি বস্তু এবং বংশটি রাসায়নিক ভিত্তি হিসেবে কাজ করে। অর্থাৎ আমরা যদি বলি যে প্রথমত আছে তোমার, আমরা বলতেছি যে জিন, আমরা ফাইনালি পাচ্ছি যে জিন, জিন যেটা আছে সেটা হচ্ছে সবকিছুর একক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে, কিন্তু জিনটা কি আবার ডিএনএ এর একটা অংশ। তাহলে বৃহত্তর অর্থে বলতে গেলে ডিএনএটাই হচ্ছে জিন, তার মানে ডিএনএটাই থেকে আবার জিনের অংশ। আবার বলতে ক্রোমোজোমের মধ্যেই থাকে হচ্ছে ডিএনএ, তার মানে ডিএনএটাকে বললে আমরা সবকিছুই পেয়ে যাচ্ছি, তার মানে বংশগতির মূলেই আছে ডিএনএ। ঠিক আছে, জি ভাইয়া। ওকে। তো যাই হোক, আমাদের অধ্যায় আজকে শেষ হলো। তো এই অধ্যায়ের উপরে আমার একটা নোট করা আছে স্পেশাল।